আচ্ছা দেখো, আমাদের তো সিলেবাস দেওয়া ছিল। আমরা আজকে যেটা আলোচনা করব ফার্স্টে, সেটা হচ্ছে হিস্ট্রির যে ফার্স্ট টপিক ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সেটাকে স্টার্ট করব। আমি কি কিছু বুঝিয়েছিলাম ক্লাসে, না আজকে জাস্ট শুরু সিলেবাস লিখেছিলাম? দেখো, সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আমাদের ফার্স্ট টপিক। আমরা ছোটবেলা থেকে প্রত্যেকেই কম বেশি এটা পড়েছিলাম। আমি একটু তোমাদের রিভাইজ দিয়ে দিই, একটু মনে করিয়ে দিই কি বলেছিলাম। ছোটবেলায় পড়েছিলাম, মনে করে দেখো, যে ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্তে, মানে বর্তমানে এখন যেটা পাকিস্তান এবং ভারতের বেশ খানিকটা অঞ্চল, গুজরাট, রাজস্থান এসবে জুড়ে তাম্রপ্রস্তর যুগের একটা সভ্যতা আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, ইংলিশে একে বলে চালকোলিথিক এজ। চালকোলিথিক এজ, চালকো কথার অর্থ হচ্ছে তামা, লিথিক কথার অর্থ হচ্ছে প্রস্তর, পাথর। তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। এই সভ্যতাটার যদি আমরা প্রাচীনত্ব আলোচনা করি, টাইমলাইন মূলত 2300 থেকে শুরু করে 1750 বিসি, এই সময়টাকে আমাদের হাইলাইট করতে হবে। তবে এরকম নয় যে ঐতিহাসিকরা সবাই এ বিষয়ে একমত। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন টাইমলাইন বলেছেন। ঠিক আছে, তাহলে স্যার আপনি কি করে বলছেন? কার্বন 14 ডেটিং সিস্টেম বা C14 যেটাকে বলে, অর্থাৎ কোন জিনিসের প্রাচীনত্ব নির্ধারণের একটা পরীক্ষা হয়। যে কোনো জিনিস থেকে কার্বন রেডিয়েশন হয়। কোন জিনিসটাকে যদি আমি মাটির তলায় পুঁতে দিই এবং এটাকে আজকে থেকে যদি 50 বছর পরে মাটির থেকে আবার তোলা হয়, তারপরে যদি কার্বন 14 টেস্ট করা হয়, তাহলে বোঝা যাবে যে জিনিসটা কতটা প্রাচীন। ঠিক সেইভাবে ওখান থেকে যে সমস্ত জিনিস পাওয়া গেল, মাটির হাঁড়ি কুড়ি, মেয়েদের অলংকার, সেই সমস্ত জিনিসকে পরীক্ষা করে ল্যাবে দেখা গেল যেগুলো 2300 থেকে 1750 বিসি অব্দি আছে। বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ। আর আমরা যে যুগে বাস করি এডি বলি, 2025 এডি, মানে এডির ফুল ফর্ম আফটার ডেথ। হিস্ট্রি কার ছিল এখানে? হিস্ট্রি কারুর ছিল? হিস্ট্রি কেউ হাত তুলবে না। ছিল ম্যাডাম, হিস্ট্রি ছিল? কার হিস্ট্রি ছিল বলেন না, সত্যি দেখি একটুখানি কার হিস্ট্রি ছিল। ছিল না আছে? আছে। আচ্ছা, এডি কথার অর্থ ফুল ফর্ম অ্যানো ডমিনি। অ্যানো ডমিনি ল্যাটিন ওয়ার্ড, অ্যানো ডমিনি। এর আবার কি হলো? ল্যাটিন ওয়ার্ড মানে ইয়ার অফ দ্য লর্ড, প্রভুর জন্মকাল, যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্টের জন্মকাল। অর্থাৎ তার মানে এই সভ্যতাটা 2025 প্লাস 2300, প্রায় 4500 বছর আগে। এটা হচ্ছে প্রাচীনত্ব। যদি আমরা দেখি যে এরা কি করত, অকুপেশন কি ছিল, এরা কিন্তু মূলত চাষাবাদ করত, এগ্রিকালচার। কি চাষ করত? এদের স্টেপল ফুড কি ছিল? মূল এরা কি খেত? কে পারবে বলো? হুইট অ্যান্ড বার্লি। হুইট অ্যান্ড বার্লি, গম এবং জব খেত সব। অ্যাজ এ বাঙালি তোমার স্টেপল ফুড কি? তুমি পিজা বিরিয়ানি খাও না, এগরোল চাউমিন দিয়ে দেখো না, গপ গপ করে খেয়ে নেবে। এরাও তাই করত। এরা কিন্তু ধান উৎপাদন করত। রংপুর, লোথাল ধান উৎপাদনের চিহ্ন আছে। তুমি একটা জিনিসও দেখো, যাদের জিওগ্রাফি মনে করে দেখো,
আমরা পাঞ্জাব হরিয়ানা রিজিয়নে দেখেছি কি উৎপাদন ভালো হয়, গম, ধানের চেয়ে গম বেটার। সেই তাহলে এদের স্টেপল ফুড বললে হুইট অ্যান্ড বার্লি। এরা মেইনলি কি অকুপেশন এদের ছিল, এগ্রিকালচার, কিন্তু পাশাপাশি তারা ট্রেডিং করত, বাণিজ্য করত, এবং সেটা মেইনলি স্থল বাণিজ্য। ইন্ডিয়া, তার পাশে পাকিস্তান, তারপরে আফগানিস্তান, তারপরে ইরান হয়ে একদম এদিকে একটাই রাস্তা যেখান দিয়ে একদম তুরস্ক হয়ে ইউরোপ যাওয়া যায়, একটাই মাত্র রাস্তা আছে। ওরাও তাই করত। ওরা এই ইরাক ইরান যে অঞ্চলটা, সেটাকে বলা হতো কি কি বলা হতো তখনকার দিনে, সুমের আর মেসোপটেমিয়া। তাদের সাথে ট্রেডিং করত। কি ট্রেড করত তারা? মূলত যেটা রপ্তানি করতো ভারত থেকে, কি করত? সুতি বস্ত্র যেত, হাতির দাঁত যেত হতো, ঠিক আছে, এরকম বিভিন্ন জিনিস। আর তারা কি কি আমদানি করত? মূলত দামি পাথর, লাপিস লাজুলি, লাপিস লাজুলি, নীলকান্তমণি, বৈদুর্যমণি। ভারতবর্ষ এখনো সব থেকে বেশি গোল্ড আমদানি করে, তখনও করতো, ঠিক আছে। এবার যদি বলো যে তাদের ধর্ম কি ছিল, কোন রকম ঈশ্বরের মূর্তি, দেবালয় পাওয়া যায়নি। তারা প্রকৃতি পুজো করতো না, তারা স্বস্তিক চিহ্ন ইউজ করত, এইটা পাওয়া গেছে। সম্ভবত তারা সূর্যের উপাসক ছিল, সম্ভবত, বাট দে বিলিভ লাইফ আফটার ডেথ, পরজন্মে বিশ্বাস তারা করত। শিলমোহরের পিছনে কোনো দেব মূর্তি ছিল না। আমি আসছি, পশুপতি সিলের কথা আসছি। পশুপতি সিলের কথা বলি, পশুপতি সিল যেটাকে বলছে, একটা যোগী মূর্তি বসে আছে, যার মাথায় দুটো বড় শিং, এবং তাকে ঘিরে বসে আছে কয়েকটা প্রাণী, যার মধ্যে কিন্তু অ্যাকচুয়াল পশুপতি বা শিবের যে বাহন, দ্যাট ইজ নন্দী, ষাঁড় মিসিং, ষাঁড় নেই। তাহলে তাদের ধর্ম কি? অথচ তারা ডেড বডি কবর দিত। 3 রকমের কবর পাওয়া গেছে, পাত্র কবর, যুগ্ম কবর, মহাকবর। পাত্র কবর মানে বডিটাকে পুড়িয়ে তার ছাইটাকে পুঁতে কলসির মধ্যে করে তাকে আবার দাফন করে দিয়েছে। যুগ্ম কবর হচ্ছে দুটো স্কেলেটন পাওয়া গেছে, আর অনেকগুলো মানুষের একসাথেও পাওয়া গেছে, কিন্তু সব ক্ষেত্রে মাথা উত্তর দিক, পা দক্ষিণ, সব ক্ষেত্রে। শুধুমাত্র একটা জায়গাতেই পাওয়া গেছে যেখানে মানুষের সাথে কুকুরের সহাবস্থান পাওয়া গেছে, রোপার, আর কাশ্মীরের বুজরোহমে পাওয়া গেছে মানুষের সাথে কুকুরের সমাধি একসাথে। ধর্ম বিশেষে আরেকটা দিক ছিল, আমরা এখন মাদুলি, কবচ, তাবিজ পড়ি, ওরাও পড়তো। এবং এরকম ছোট চৌকো আকৃতির, মূলত চৌকো আকৃতির, তাকে বলা হয় সিল। এগুলো তৈরি হতো স্টিয়েটাইট বলে একটা পাথর দিয়ে, স্টিয়েটাইট, STEATITE। প্রত্যেকটা সিলের পেছনে বিভিন্ন রকমের প্রাণীর মূর্তি খোদাই করা আছে, বিভিন্ন রকমের প্রাণী, যার মধ্যে সব থেকে বেশি আছে ইউনিকর্ন, মানে এক শৃঙ্গ বিশিষ্ট ঘোড়া। এবং আশ্চর্য এটাই, এটা কাল্পনিক জানোয়ার, বাদ বাকি সবগুলি বাস্তব। একটা কাল্পনিক করলো কেন? হয়তো তখন ছিল, হয়তো তখন ছিল, হয়তো। এবং এইটা তারা মোড অফ এক্সচেঞ্জে ইউজ করতো, বুঝলে? মানে প্রচুর পরিমাণ সিল পাওয়া গেছে এই সুমের, মেসোপটেমিয়া এইসব অঞ্চল থেকে, যেটা প্রমাণ করে তাদের বৈদেশিক বাণিজ্য ছিল। পৃথিবীতে তারা প্রথম যারা কিনা সুতি বস্ত্র উৎপাদন করলো, প্রথম তুলো উৎপাদন করলো। গ্রিকরা এটাকে বলেছে সিন্ডন, সুতি বস্ত্রকে বলেছে সিন্ডন, ঠিক আছে।
তাহলে খাদ্যাভ্যাস হলো, ধর্ম হলো, এটা নগর বলি, নগর পরিকল্পনা। বিশ্বের প্রাচীনতম নগর এবং বেস্ট টেকনোলজি। আমরা সকলেই ছোটবেলা থেকে গ্রেট বাথ, মহেঞ্জোদারো সেই বৃহৎ স্নানাগারের কথা শুনে আসছি। হরপ্পা এবং মহেঞ্জোদারো হচ্ছে মেন দুটো সিটি, মেন দুটোই কিন্তু বর্তমানে পাকিস্তানে। কিন্তু টেকনোলজি অসাধারণ। পৃথিবীতে এত ভালো টেকনোলজিওয়ালা শহর আর দুটো পাওয়া যায়নি। প্রত্যেকটা রাস্তা বড়, চওড়া, পাশে নালা, নালার উপরে শোকপিট, ডাস্টবিন, বাড়ির পাশে কুয়ো, বাথরুমের উপরে টাইলস, কি চাও সব ছিল। কিন্তু যত দিন গেছে, যত পরের দিকে সভ্যতাটা এসছে, মানে 2300 থেকে যত আমরা আধুনিকের দিকে আসছি, তত নগরটা ক্লামজি হচ্ছে। এই নগরটা 7 থেকে 8 বার ধ্বংস হয়েছে, তৈরি হয়েছে, ধ্বংস হয়েছে, তৈরি হয়েছে। কেন বলবো পরে। যতবার তৈরি হয়েছে পৌর প্রশাসন আগের চেয়ে খারাপ হয়েছে। আমরা যত সভ্য হচ্ছি আমাদের কিন্তু দেখো জীবনযাত্রার মান আগের চেয়ে খারাপ হচ্ছে। স্ট্রেস, তোমার দাদু ঠাকুমা কখনো স্ট্রেস বলেছে? তাদের জীবনে ছিল স্ট্রেস? তোমার জীবনে আছে, এই বয়সেই আছে। অতৃপ্তি, না পাওয়া, আরে ভাই কি হবে করে, তাই না? অত চাপ নিও না, তাই না? আমরা কিছুতেই খুশি নই, তুমি ভেবে দেখেছো? তুমি দেখো কিছুতেই খুশি নই। ম্যাডাম ফোন আছে নিশ্চয়ই, ফোন, স্মার্টফোন। একটা সময় ছিল যখন আমাদের হাতে ফোন ছিল না, তখন আমরা ভাবতাম ওই মেয়েটার ফোন আছে দেখেছিস। তারপরে আমরা ফোন পেলাম, খুশি হলাম। সেটা ছিল টেপা ফোন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তোমরা দেখোনি হয়তো। তারপর আমরা স্মার্টফোন পেলাম। এখন আমরা ভাবছি ফ্লিপকার্টে মোটরোলার ফোনটা অফ দিচ্ছে। তারপরে ভাবছি বাবা ওই বন্ধুটার আইফোন, অ্যাপেলের দাম কমছে, তোমার পকেটে পয়সা আসছে না। তো অতৃপ্তি, তোমার হাতে কিন্তু জিনিসটা বাড়ছে। আগে যারা স্মার্টফোন ছিল এখন সেটা হয়েছে, কিন্তু তোমার জীবনে অতৃপ্তি বাড়ছে। এটা হলে কি হবে স্যার? আমি তো চেয়েছিলাম ওটা। এই গার্লফ্রেন্ডে কি হবে? আগের গার্লফ্রেন্ডটা এই ছিল, ওর গার্লফ্রেন্ড দেখেছিস ওর বাবার কত পয়সা, ওর গার্লফ্রেন্ডকে দেখেছিস ও দুবাই গেছে, ওখানে খেতে নিয়ে গেছে। খুশি মানুষ কিছুতেই নয়, এটা মানুষের নেচার। আমরা এখন বৌদ্ধ জৈন পড়বো, এটা এই কথা আবার আসবে, যেটা মানুষের বেসিক একটা ক্রাইটেরিয়া, যে আমরা কিছুতেই খুশি হই না। দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ সরো and the root of sorrow is endless desire. আরো চাই, আরো চাই, আরো চাই। আর তুমি চাকরি করতে আসছো কেন? কেন আসছো? টাকা চাই। তোমার তো খাওয়া পড়ার তো মনে হয় তো খাওয়া পড়া আছে, বাড়ি থেকে রাত্রে ভাত রুটির ব্যবস্থা আছে তো, মাথার উপর ছাদ আছে তো, তাহলে আগামী দিনের কথা ভাবছো? আগামী দিনে তুমি বাঁচবে গ্যারেন্টি আছে? কিন্তু আমরা সবাই এই চিন্তা করি, নিজের উপর স্ট্রেস বাড়াই। আমরা কিন্তু জানি যে আমাদের একসময় সব ছেড়ে চলে যেতে হবে ওপরে, তুমি একটা দানাও নিয়ে যেতে পারবে না, কিন্তু তারপরেও আমরা ভাবি। এটাই মানুষের বেসিক নেচার। এবং এই বৌদ্ধ জন্য যখন পড়বো ওরা এটাই বলেছে যে এই সাইকেল থেকে বেরো, দ্যাট ইজ মোক্ষ, মোক্ষ, নির্বাণ। বিভিন্ন লোক বিভিন্ন ধর্ম বেসিক্যালি এক কথা বলে গেছে, যে সব হচ্ছে মায়া, ইলিউশন, তৃষ্ণা। তুমি এখন যে জিন্সটা পরছো, তোমার এখন বয়স হচ্ছে, তোমার যখন 40 হবে সেই জিন্সটা তোমার আর হবে না। আমার বলে কিছুই নেই। যাই হোক, ফিলোসফির দিকে চলে যাচ্ছি আমরা। একটা কথা কি ভুল বললাম বলো? তোমার এই বয়সকে চিরকাল থাকবে? তুমি 22-23 বছর কি টপ করে পড়তে এসেছিলে? আজ থেকে প্রায় 20 বছর আগে আমার তোমার বয়স ছিল, আর আজ থেকে প্রায় 20 বছর পরে তুমি আমার বয়সে আসবে। তো দ্যাট ইজ সাইকেল। আমরা জন্মাই, বড় হই, বুড়ো হই, মারা যাই, নিজেদের স্ট্রেস আমরা নিজেরাই বাড়াই, সারা জীবন ধরে বাড়াচ্ছি। এরা বোধহয় তার কিছুটা আঁচ করেছিল, এই জন্যে তারা ডেড বডির সাথে
তার ইউজড প্রোডাক্ট দিয়ে দিত, স্কেলেটনের পাশে তার জিনিস রাখা থাকতো, তার ইউজ জিনিস। মানে তুমি হলে তোমার সাথে তোমার মোবাইল যেত, মেয়েটা সারাদিন ফোন করে, কি করবে? ঠিক আছে, এবারে আসছি তাদের রাইটিং স্কিল। লেখাপড়া তারাও করতো, তুমি করো না আলাদা কথা, ওরা করতো। আচ্ছা, আমরা একটা কথা খুব শুনি, ছোট থেকে শুনে এসছি, বেদের অপর নাম কি? শ্রুতি। কেন স্যার? শুনে শুনে মনে রাখতো। কারণ আর্যরা প্রথমে লিখতে পারতো না, ওরা লেখার টেকনোলজি জানতো না, আর্যরা জানতো। এখানে প্রচুর লিপি পাওয়া গেছে, প্রচুর লিপি, কিন্তু দিজ আর আনডেসিফার্ড। আনডেসিফার্ড কথার অর্থ হচ্ছে যার পাঠোদ্ধার করা যায়নি। এই লিপিগুলো অদ্ভুত, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক অল্টারনেটিভ লাইনে গেছে। প্রথম লাইন এদিকে, পরের লাইন এদিকে, তারপরের লাইন এদিকে, তারপরের লাইন এদিকে, এবং এর উপরে আবার পিক্টোগ্রাফি। মানে ফিশ লিখতো না, মাছ, সমস্ত জিনিস ওরা এঁকে এঁকে বোঝাতো। মানে পরপর পরপর ছোট 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 সিম্বল আঁকা, এবং সেটা আবার, এই রাইটিং স্টাইলটাকে বলা হয় বোস্টোফেডন। বোস্টোফেডন, ঠিক আছে। তা এরকম একটা সমৃদ্ধ নগর কেন ধ্বংস হলো? এর পেছনে অনেকগুলো মত আছে, কোনটা ঠিক নোবডি নোজ। প্রথম এবং প্রধান হচ্ছে ফরেন ইনভেশন। ইনভেশন, INVASION, মানে আক্রমণ, বৈদেশিক আক্রমণ। কারা? মনে হচ্ছে আর্যদের আক্রমণ, ঠিক আছে। আর কি মত? বন্যা, খরা, ডিফরেস্টেশন মানে বৃক্ষচ্ছেদ। এরা প্রচুর বাড়ি বানিয়েছিল নগরে, ম্যাক্সিমাম বাড়ি ছিল পোড়া ইটের তৈরি। ইট পোড়াবো কি করে? আগুনে। আগুন কিসে জ্বলে? কাঠ। তাহলে গাছ কাটো, ইট জ্বালাও। গাছ কাটো মানে রেনফল কমবে, ওই জায়গাটা আস্তে আস্তে মরুভূমি হয়ে যাচ্ছে। যে কাজটা আজকে দুবাই করছে ঠিক উল্টো, বালির মধ্যে ওরা গাছ লাগিয়ে জায়গাটাকে সবুজ করছে। আমাদের দেশে হয়েছিল ঠিক উল্টো। হয়তো অত বড় মরুভূমি ছিল না, হয়তো। অনেক ঐতিহাসিক অনেক মত দিয়েছেন। তাহলে এটা হচ্ছে ইন এ নাটশেল IVC, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইতিহাস হচ্ছে বেসিক্যালি একটা গল্প। আমি যে গল্পটা তোমাকে বলবো, বোঝাবো, লেখাবো, সেখান থেকে প্রশ্ন আসবে, তোমাকে তো আনসার করতে হবে, এই তো আছে। ইতিহাসে তোমার ভয় যদি থাকে, পাস্ট টেন্স ভুলে যাও। আগামী, আজকে যারা নতুন একদম, বিশ্বাস করো আগামী 2-3 মাসের মধ্যে তুমি এই ইতিহাস সংক্রান্ত ভীতি তোমার আর থাকবে না, থাকবে না, গ্যারেন্টি। দুটো ক্রাইটেরিয়া আছে। এক, তুমি রেগুলার ক্লাসে আসো আর আমি তোমাকে পড়াই, তাহলে এই কথা ফলবে যে আমার ইতিহাসে কোনো ভয় নেই স্যার, সব পারবো। কিন্তু আমাদের ছেলে মেয়েদের সব থেকে বড় সমস্যা ড্রপ আউট। আমরা লেগে থাকি না, আমরা ভাবি চাকরিটা ম্যাগি বানানোর মতো, 2 মিনিটস নুডলস, মাম্মি ভুক লাগি। নট দ্যাট, এটা একটা লং প্রসেস। চাকরি পেতে গেলে ভাই, পরিষ্কার কথা, 2 থেকে 3 বছর কড়া পরিশ্রম করো। অত পারবো না স্যার, তাহলে রিল বানাও, হ্যালো গাইস। তোমার আজকে বয়স 22-23, চলো 3 বছর ধরলাম, 25-26। তুমি যদি 26 বছর একটা চাকরি পাও, তুমি 60 বছর অব্দি চাকরিটা করবে, 34 বছর। তারপরেও তোমাকে হয়তো পেনশন দিতে পারে, তোমার লাইফে কোনো রিস্ক থাকবে না, কোভিড হলে তোমার চাকরি হবে না, চैन की जिंदगी, বুক ফুলে বলতে পারবে হ্যাঁ আমি এই চাকরি করি, রিসেশন নেই, চাকরি যাওয়ার চিন্তা নেই।
তা তোমাকে লাইফ লং সিকিউরিটি দেবে যে জিনিস, তার জন্য তুমি হার্ডওয়ার্ক করবে না? দ্যাট ইজ বোকামি। এই মুহূর্তে এই সো কল্ড জ্ঞান যারা শুনছো, পরিষ্কার কথা, তার 50%ও 1 বছর পরে ক্লাসে থাকবে না। দুঃখজনক কিন্তু সত্যি কথা, আমার দীর্ঘ অভিজ্ঞতা এটাই বলছে। আমাদের সমস্ত ভালো জিনিস যা আমরা শুনে যাচ্ছি আজকে, মনের মধ্যে না আজকে থেকে স্যার পড়াশোনা স্টার্ট, ফাটিয়ে দেবো আজকে থেকে, আজকে রাত্রির মধ্যে উঠে যাবে, কাল সকাল ফ্লাশ আউট। কিন্তু 1% ছেলে মেয়ে যারা চাকরি পাবে, তাদের দেখে আমরা পরবর্তীতে ক্ল্যাপ দেবো, আরে ভাই কি চাকরি করেছি, সাবাস। তো চয়েস তোমার দুটো, তুমি ক্ল্যাপ দেবে না তুমি ক্ল্যাপ নেবে। আগামী দিনে তোমাদের মধ্যেই কাউকে এখানে আমরা দাঁড় করে বলবো, এসো তুমি বলো তুমি কি করে চাকরি পেয়েছো বলো, তখন দেখবে বাকিরা তোমার জুনিয়রে বলছে বাহ দিদিটা চাকরি পেয়েছে। দিদি চাকরি পাওয়ার জন্য দিদি যে কতটা খেটেছে সেটা দিদি জানে। হার্ড ওয়ার্ক কেউ দেখে না, বিরাট কোহলি একদিনে হয় না। ট্যালেন্ট আমাদের সবার মধ্যে আছে, উইকনেসও আমাদের সবার মধ্যে আছে। তোমাদের সবাই, কেউ হিস্ট্রিতে ভালো, কেউ অঙ্কে ভালো, কেউ ইংরেজি ভালো, উল্টো দিকে কেউ অঙ্কে ভয় পায়, কেউ স্যার ইংরেজিটা পারি না, ইতিহাস আমার জঘন্য লাগে, এসব থাকবেই, সববার আছে, তোমার আমার সবার। তো এটাকে ওভারকাম করতে হবে। সব জিনিস তোমার ভালো লাগবে না, তাই না? আমরা এখন খাবার খাই, সব জিনিসেই তো খাই অল্প অল্প করে, সবার তো দ্রব্যগুণ আছে। উচ্ছে খেতে ভালো না লাগলে উচ্চের গুণাবলী আছে। বিরিয়ানি খেতে ভালো কিন্তু পেটের পক্ষে ভালো না। অনেক কিছু জিনিস আছে যেগুলো খেতে ভালো কিন্তু শরীরের পক্ষে ভালো না। ইনজুরিয়াস টু হেলথ কোনো জিনিস আমরা খাই। তো চয়েস তোমার কাছে, ভাই তুমি কি চাও। একটা কথা মাথায় রেখো, ভগবান কিন্তু তোমাকে একবার দম দিয়ে পাঠিয়েছে, যেমন কলে পুঁতলে না, তোমাকে বয়সটা কমিয়ে 0 করে পৃথিবীতে ছেড়ে দিয়েছে, যা তুই চড়ে খা। 0 থেকে 5 হলো, তুমি স্কুলে গেলে, 5 থেকে 10 হলো, তারপরে মাধ্যমিক দিলে, এবারে গ্র্যাজুয়েশন করে এসে দেখছো সবাই বলছে, তোমাকে আর কেউ জিজ্ঞেস করছে না যে তুই মাধ্যমিকে ফিজিক্সে কত পেয়েছিস, জিজ্ঞেস করে কি বলে, কি রে কি করছিস, কি রে কি করছিস, তাই না? কি উত্তর দেবে? আর কতদিন উত্তর দেবে? এই আগামী 2-3 বছর তোমার স্ট্রাগল পিরিয়ড, চয়েস তোমার কাছে। তুমি যদি পড়ো, চাকরি পাও, আগামী 34 বছর তোমার। আর যদি তুমি আগামী 3 বছর মজ করো, সেটাও করতে পারো, একদম মস্তি লাইফ, তাহলে কিন্তু আগামী 34 বছর সিলিন্ডারের লাইফ। ছেলেদের অবস্থা সিলিন্ডারের মতো না? ছেলের লাইফ একদম সিলিন্ডার, ফাঁকা সিলিন্ডার দেখেছো রাস্তা দিয়ে কি করে নিয়ে যায়, কি করে নিয়ে যায়। মেয়েদেরও তাই, বাবা মা কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে। ভাই বোন ম্যাডাম? তোমাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, একা? আমি জানতাম, ওই জন্য জিজ্ঞেস করলাম। নিশ্চয়ই বাবা মা স্বপ্ন ছিল না যে মেয়ে বড় পরের বাড়ি গিয়ে রান্না করবে, লোকে মুখ করবে, নিশ্চয়ই তো চায় না আমার মেয়ে কিছু করবে, নিজের পায়ে দাঁড়াবে, বাবা মা তো আর কিছু চায় না। তোমার জন্য শিডিউল করো, এবার চয়েস তোমার কাছে। আমার এই নোটস পড়ে 100 জনকে পড়ালে তার মধ্যে 5 জন চাকরি পায়, 95 জন পায় না। সব ক্ষেত্রে তাই, সব ইনস্টিটিউটে তাই। তুমি ঠিক করো সেই 5 জনের মধ্যে তুমি থাকবে কিনা। আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি হিস্ট্রি এবং পলিটিক্স তোমাদের এখানে যেটা পড়াবো, তোমার পরীক্ষায় কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু ভাই পড়তে তো হবে তোমায়, আমি তোমার হাতে পরীক্ষা দিতে পারবো না। তুমি দেখবে কোশ্চেন কমন, কিন্তু আনসার কমন কিনা সেটা তোমায় দেখতে হবে। কোশ্চেন আমি কমন দেবো, 80% কোশ্চেন হিস্ট্রি পড়ে থেকে তুমি কমন পাবে, গ্যারেন্টি, আমি গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু আনসার কমনটা তোমায় ভাবতে হবে। চয়েস তোমার, বারবার বলছি। নিজের পায়ে দাঁড়াও, মেয়েদের বলছি, নিজের পায়ে দাঁড়াও, নিজের রুলসে নিজে বাঁচো, যা ইচ্ছে তাই করো, কেউ তোমাকে জিজ্ঞাসা করতে আসবে না। আর ছেলেদের তো না করে উপায় নেই। এই রাস্তাটা খুব কঠিন, বিশ্বাস করো, তোমরা যে রাস্তায় এসছো এটা খুব কঠিন রাস্তা। পকেটে টাকা না থাকলে বিশ্বের কেউ তোমার নয়। ও আমায় খুব ভালোবাসে, ঢপ, পাতি ঢপ, বুঝেছো? অনেক বয়স হলো, চুল ফুল পাকতে বসলো আমার। নিজের পায়ে দাঁড়াও, সবাই তোমার কাছে আসবে, আর না হলে কিন্তু উল্টো,
চয়েস তোমার। হেডিং দাও খাতায়, জ্ঞান শেষ, লেখা শুরু। কেমন লাগলো? জ্ঞান ভালো না? আচ্ছা চলো শুরু করি। অধমের নাম প্রদীপ্ত চট্টোপাধ্যায়। হ্যাঁ, আমার নাম লিখো না এটা আবার। অধমের নাম প্রদীপ্ত চট্টোপাধ্যায়। আমি হিস্ট্রি পলিটি পড়াই, ভালো করে পড়ো, কোনো রকম অসুবিধা হলে আমাকে বলো। আমাদের ক্লাস সব থেকে বেশি আনন্দদায়ক হবে তুমি যে কটা ক্লাস করছো তার মধ্যে। কিন্তু প্লিজ নিজের ভালো নিজে বোঝো, পৃথিবীতে কেউ কারণ নয়। নিজে পড়ো, নিজে চাকরি পাও, ব্যাস। আর কি? হেডিং দাও, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। বাংলায় কারা কারা লিখছো হাত তুলে দেখি। বাংলা, জয় বাংলা। কেন ভাই বাংলায় কেন? বাংলা কেন? ইংরেজিতে কি ভয়? তুমি যে পরীক্ষা দেবে তাতে ইংলিশ নেই, ইংলিশটা কি করবে? ইংলিশ লিখবে। হর্ষই চেষ্টা করো ইংলিশে লেখার, অসুবিধা হলে আমি আছি। চেষ্টা করো ইংলিশে লেখার, অসুবিধা হলে আমি আছি। একান্ত সমস্যা হলে তখন বাংলা। ঠিক আছে? ভয় পেও না। আমার থ্রু আউট বেঙ্গলি মিডিয়াম পড়াশুনো, কিন্তু আমি যদি পারি বিশ্বাস করো তুমিও পারো, ভয় পেও না। লিখবো দ্য টার্ম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, the term TRM Indus Valley Civilization, first time coined by coined by স্যার জন মার্শাল। অর্থাৎ স্যার জন মার্শাল প্রথমবার সিন্ধু সভ্যতা কথাটা প্রথম ব্যবহার করেছিলেন। কয়েন্ড বাই কথার মানে হচ্ছে প্রথমবার কথাটাকে ব্যবহার করা। কয়েন্ড বাই প্রথমবার কথাটা তুলে ধরেন, কয়েন্ড বাই স্যার জন মার্শাল। নেক্সট পয়েন্ট, the northernmost site অর্থাৎ এই সভ্যতার উত্তরতম প্রান্ত ছিল। the northernmost site মানে প্রান্ত, জায়গা। was মান্ডা। এই সভ্যতার উত্তরতম প্রান্ত ছিল মান্ডা, ব্র্যাকেটে জম্মু কাশ্মীর। ঠিক একইভাবে তার তলায় দক্ষিণতম প্রান্ত লিখবো সাদার্নমোস্ট সাইট। দক্ষিণতম প্রান্ত সাদার্নমোস্ট সাইট ওয়াজ, দক্ষিণতম প্রান্ত ছিল দিয়ামাবাদ বা দাইমাবাদ। দিয়ামাবাদ বা দাইমাবাদ, DAIMABAD, দাইমাবাদ। দিয়ামাবাদ বা দাইমাবাদ, DAIMABAD, দাইমাবাদ বা দিয়ামাবাদ। এটা হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট, ইস্টার্নমোস্ট সাইট মানে পূর্বতম প্রান্ত। ইস্টার্নমোস্ট সাইট পূর্বতম প্রান্ত ছিল আলমগীরপুর, মানে হচ্ছে মিরাট। আর একইভাবে ইস্টার্নমোস্ট সাইট ওয়াজ আলমগীরপুর, মিরাট। ওয়েস্টার্নমোস্ট সাইট কি ছিল? হ্যাঁ, বেলুচিস্তান। ব্র্যাকেটে লিখবো মাকরান কোস্ট। তীর, উপকূল, কোস্ট, সি। আজকে আমার ক্লাস ফার্স্ট কে করছে? ফার্স্ট আমার ক্লাস করছে কেউ আছে? একা? বাহ, তাহলে মোটামুটি আমাকে মুখ চেনে, তাই তো? আমার
পুজোর আগে দেখা হয়েছে। আর ইতিহাস কাকার একদম ভাল লাগে না, সত্যিকার হাত তুলে দেখি। বাবা, তোর তো লজ্জা পেয়ে তোলো না, ভাল লাগে না। ম্যাডামের কি সাবজেক্ট ছিল? জিওগ্রাফি। তোমার কি ভাল লাগে না? তো ইতিহাস ভাল লাগে না? ভেরি গুড। বাকি ইতিহাস মোটামুটি গ্রহণযোগ্য। আচ্ছা, ঠিক আছে। পরের পয়েন্ট, দিস সিভিলাইজেশন বিলংস টু এই সভ্যতাটি কোন যুগের? দিস সিভিলাইজেশন বিলংস টু চালকোলিথিক এজ, লেখা আছে বোর্ডে, চালকোলিথিক এজ, ওই যে লেখা চালকোলিথিক এজ, তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। নেক্সট, টোটাল এরিয়া অফ আইভিসি, টোটাল এরিয়া অফ আইভিসি, হ্যাঁ গো, আইভিসি সিন্ধু সভ্যতার মোট আয়তন কত? কত আন্দাজ? আচ্ছা, আগে রাউন্ড ফিগারটা লেখো, লেখো 13 লাখ স্কোয়ার কিলোমিটার, 13 লাখ, 13 লক্ষ বর্গ কিলোমিটার, 13 লাখ স্কোয়ার কিলোমিটার। ব্র্যাকেটে অরিজিনালটা লেখো 1299600, 1299600, অবশ্যই স্কোয়ার কিলোমিটার। 12,99,600। নেক্সট পয়েন্ট, মোস্ট অ্যাকসেপ্টেড টাইম পিরিয়ড, মোস্ট অ্যাকসেপ্টেড টাইম পিরিয়ড, অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য টাইম পিরিয়ড 2300 থেকে 1750। হ্যাঁ গো, ব্র্যাকেটে লেখো C14 ডেটিং সিস্টেম, কার্বন 14 ডেটিং সিস্টেম, লেখো লেখা C-14 ডেটিং সিস্টেম, ডেটিং সিস্টেম। ডেটিং, ডেটিং। নেক্সট পয়েন্ট, their economy, their economy was based on, their economy was based on agriculture, agriculture চাষবাস, কমা followed by trading, followed by trading, তারপরে ব্যবসা বাণিজ্য। নেক্সট পয়েন্ট, they used to trade with Sumer, Mesopotamia, they used to trade with Sumer, Mesopotamia, etc. They called it, দে মানে হচ্ছে সুমেরীয় লিপিতে এই হরপ্পা মহেঞ্জোদারো অঞ্চলকে কি বলা হতো? দে কল্ড ইট মেলুহা। তার মানে সুমেরীয় লিপিতে হরপ্পা অঞ্চলকে কি বলা হয়েছে যদি প্রশ্ন করে? মেলুহা। ওরা আমাদের অঞ্চলকে বলতো মেলুহা, MELUH। সুমেরীয়রা এই অঞ্চলটাকে বলতো মেলুহা।
নেক্সট পয়েন্ট, দে ইউজ টু এক্সপোর্ট, তারা কি কি জিনিস রপ্তানি করত? হরপ্পাবাসী কি কি জিনিস রপ্তানি করত? দে ইউজ টু এক্সপোর্ট কপার, টাস্ক অফ এলিফ্যান্ট, TUSK, টাস্ক মানে হাতির দাঁত, কটন প্রোডাক্টস, পটারি, পটারি মানে পোড়ামাটির জিনিস, আইভরি প্রোডাক্টস এক্সেট্রা, আইভরি প্রোডাক্টস এক্সেট্রা, IVORY, আইভরি মানে হচ্ছে হাতির দাঁতের জিনিস, তাকে বলে আইভরি, আইভরি প্রোডাক্টস এক্সেট্রা। নেক্সট পয়েন্ট, দে ইউজ টু ইম্পোর্ট, তারা কি কি জিনিস আমদানি করত? They used to import valuable stones, valuable stones, ব্র্যাকেটে লিখে রাখো, লাপিস লাজুলি, ইংলিশে লিখতে পারো বাংলা লিখতে পারো, লাপিস লাজুলি কমা অ্যাজেড, অ্যাজেড AZED করতে পারো, নীলকান্তমণি, বৈদুর্যমণি, এই সমস্ত আফগানিস্তান থেকে আসতে অনেক সময় এগুলো। নেক্সট পয়েন্ট, oldest civilization of Indian subcontinent, oldest civilization of Indian subcontinent was oldest civilization of Indian subcontinent, subcontinent মানে উপমহাদেশ, বলছে ভারতীয় উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশ মানে কি বোঝায়? ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সব থেকে প্রাচীন সভ্যতা কি? কি হবে? IBC নয়, সিন্ধু সভ্যতা যা, হরপ্পা মহেঞ্জোদারো তাই, এটা জানার কোনো অসুবিধা নেই। সিন্ধু সভ্যতা হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারো শহর, দেশটার নাম ভারতবর্ষ, দিল্লি, বোম্বে, গুজরাট সবকটা নিয়ে তো ভারত, ওদেরও তাই। সিন্ধু সভ্যতা হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল, ধোলাভিরা সবকটা মিলিয়ে হচ্ছে সিন্ধু সভ্যতা, কারণ সিন্ধু নদী হচ্ছে বেস এবং তার আশেপাশে যে 5টা নদী, ঠিক আছে? কিন্তু একটা কথা মনে রাখো, সিন্ধু সভ্যতার প্রথম নাম ছিল হরপ্পা সভ্যতা, কারণ হরপ্পা হচ্ছে আবিষ্কৃত প্রথম নগরী এবং এর অনুকরণেই গড়ে উঠেছিল বাকি নগরগুলো। হরপ্পা সভ্যতা পরে নামটা হয়ে গেছে সিন্ধু সভ্যতা, কিন্তু এখন দেখা যাচ্ছে সিন্ধু নদী বারবার উল্লেখ আসছে, মহেঞ্জোদারো সিন্ধুর তীরে, হরপ্পা কিন্তু সিন্ধুর তীরে নয়, রাভি নদীর তীরে। এখন দেখা যাচ্ছে যে সরস্বতী নদী একটা বিশাল ভূমিকা ছিল, যে নদীটা এখন আর নেই, এক্সিস্টই করে না। গোটা বেদ লেখা হয়েছে সরস্বতী নদীর তীরে, বেদে বলা হচ্ছে সরস্বতী হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় নদী, নদী তমা, সেই নদীটাই এখন আর নেই। ন্যাচারাল ক্যালামিটি মেবি। কেদারে কয়েক বছর আগে যে প্রাকৃতিক দুর্যোগ হলো, ওখানে একটা উষ্ণ প্রস্রবণ ছিল, গৌরী কুণ্ড, লোকে হেঁটে এসে গায়ে ব্যথা মারতো ওই জলে চান করে, গরম জল। কেদারে ফ্লাড হওয়ার পরে ওই লেকটা পুরো ফেটে
আর কিছু নেই, গৌরীকুণ্ড বলে এখনো কিছু এক্সিস্ট করে না, হয়তো সেরকম। যাই হোক, যেটা বলছিলাম, ওল্ডেস্ট সিভিলাইজেশন অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, রাইট অ্যান্সার হবে মেহেরগড় সভ্যতাকে। শুনে নাও, মেহেরগড় সভ্যতার আবার কি স্যার নতুন আমদানি করলেন? মেহেরগড় সভ্যতা হচ্ছে পাকিস্তান বেলুচিস্তান অঞ্চলে 7,000 বছরের পুরনো একটা সভ্যতা পাওয়া গেছে। 7,000 থেকে 4,000 বিসি একটা সভ্যতা পাওয়া গেছে। এটা তো 2300 থেকে 1750, ওটা 7,000 থেকে 4,000 বছর পুরনো। এটা আবিষ্কার হয়েছে 1974-এ গিয়ে। কে আবিষ্কার করেছে ছোট্ট করে বলবো, দু একটা পয়েন্ট লিখে নাও। সিভিলাইজেশন ইজ মেহেরগড় সিভিলাইজেশন discovered by J.F. জারিদ। J.F. জারিদ, হ্যাঁ, পুরো নাম জা ফ্রাঁসোয়া জারিদ, ফরাসি ভদ্রলোক। JARIEDGE, JARIEDGE, জা ফ্রাঁসোয়া জারিদ। আরেকজন ছিলেন, তার নাম ছিল রিচার্ড মিডো, লিখে রাখতে পারো, রিচার্ড মিডো। মিডো মিডো, উইডো নয়, লোক তো, উইডো কি করে হবে? মহিলাদের জন্য খুব ভাবে। বলো তাহলে, বিধবা বিবাহ আন্দোলন মানে কে চালু করলো? বিধবা বিবাহ বলো শুনি। বিধবা বিবাহ কে প্রচলন করে? এটা বেসিক প্রশ্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কত সাল? আমি ভুলে গেলে একদম খেতে পাবো না, বিশ্বাস করো। এই করেই খাই, মোটা ভাত মোটা কাপড় জোটে মোটামুটি এই করে। 10 বছর এগিয়ে জানো না, 1856। আর সতীদাহ প্রথা বন্ধ করলেন কে? ভেরি গুড, 1829, রাজা রামমোহন রায়। কোথাকার রাজা রামমোহন রায়? রাজা রামমোহন রায় বলছে কোথাকার রাজা? উপাধি কে দিল গো? দ্বিতীয় আকবর, ল্যাটার মুঘল কিং। ল্যাটার মুঘল কিং মানে হচ্ছে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, তো বাবর থেকে ঔরঙ্গজেব মানে 1526 থেকে 1707, এটা হচ্ছে মেন মুঘল পিরিয়ড। কিন্তু তারপরেও আরো 150 বছর মুঘল পিরিয়ড আছে, 1857 অব্দি। এই সময়কালটাকে বলা হচ্ছে ল্যাটার মুঘল। এই মুঘল রাজা, সোকল রাজা, কারণ লালকেল্লার বাইরে আর মুঘল সাম্রাজ্য বলে কিছু নেই তখন, তিনি পেনশন পান, ব্রিটিশদের থেকে পেনশন পান। মুঘলদের এমন অবস্থা, এই পেনশনের পরিমাণটা একটু বাড়াতে হবে। লন্ডনে যাচ্ছে, কে পাঠাবে? রামমোহন রায়কে পাঠানো হলো, উনি গেলেন, কাজ হলো এবং ওনাকে রাজা উপাধি দেওয়া হলো। এবং রামমোহন রায় সেই যে গেলেন, ওখানে তার মৃত্যু হয় 1833 ব্রিসবেন। আমি আজকেই ওদের তলায় ইন্টারভিউ ক্লাস করছিলাম, প্রাইমারি, আপার প্রাইমারি, SLST। সেখানে একটা কথা বলছিলাম, তোমাদেরও বলি, নিজের জেলা সম্পর্কে ভালো করে জানতে হবে। হ্যাঁ, নিজের জেলা। আর তুমি যে কোনো পরীক্ষা ইন্টারভিউ দাও, আজ কাল পরশু, একদিন একদিন দেবে। তোমার সাবজেক্ট যাই হোক, হিস্ট্রি আর পলি থেকে প্রশ্ন করবেই। কেন স্যার, আমার তো পলিটি জীবনে ছিলই না, আমার এসব করে কেন জ্বালাচ্ছেন? তুমি যে চেয়ারটার জন্য বসতে যাচ্ছ, সেটা তো একটা সাংবিধানিক পদ, তা তোমাকে তো ভারতের সংবিধান জানতেই হবে, ভারতের ইতিহাসও তোমায় জানতে হবে, ঠিক আছে? তো ধীরে ধীরে শিখে যাবে, ঠিক আছে? এই অবধি কারো কোনো প্রশ্ন থাকলে আমি জিজ্ঞেস করো। স্যার এটা বুঝলাম না, যা ইচ্ছা বলো। ভারতের
একটা কথা হচ্ছে, ভারতের প্রাচীন সভ্যতা যদি বলে, এটাকে হরপ্পা সভ্যতা করা ভালো, কারণ মেহেরগড় তো ভারতে নয়, কিন্তু হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল এর অনেকগুলোই ভারতে আছে। কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যদি বলে তাহলে মেহেরগড় করবে, হরপ্পা। আরে মেহেরগড় তো ভারতেই নয়, ভারতে নয় তো কি করব, হরপ্পা সভ্যতা। এই জন্য আমি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কথাটা দেখালাম, বুঝলে? অমর্ত্য সেন নোবেল পেলেন। তোমার নাম কি? তোমার নাম ময়ূক। ময়ূক বললে হবে তো? হবে। তো অমর্ত্য সেন নোবেল পেলেন। অমর্ত্য সেন যে নোবেলটা পেলেন সেটা কিন্তু অ্যাজ এ ইউএস সিটিজেন হিসেবে পেলেন, ভারতীয় হিসেবে পাননি। এটা কিন্তু ঘটনা। ঠিক তেমন যখনই তুমি বলবে ভারতের প্রাচীন সভ্যতা, তুমি দেখতে হবে সভ্যতাটা ভারতে আছে কিনা, তাহলে হবে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। ওয়্যারএজ ভারতীয় উপমহাদেশ বললে মেহেরগড় সভ্যতাটা সেফ। মেহেরগড়। চলো পরের পয়েন্ট। The people of IVC, the people of IVC used seals. The people of IVC used seals as their daily transaction, trading. হ্যাঁ হ্যাঁ আমি বলেছি। প্রত্যেকটা স্যার বা ম্যাডামকে বলবে ইংলিশ বাংলা কোনো অসুবিধা থাকলে যা আসলে বলবে স্যার ম্যাডাম কি কিভাবে পড়ায়, ঠিক আছে? তুমি বলবে কি বললাম বলো তো, কি লেখা ছিল বলার বলো। দ্য পিপল অফ আইভিসি কি বলেছি? daily transaction and regional beliefs and religious belief মানে ধর্মীয় বিশ্বাস, কমা কমা তার সাথে রিলিজিয়াস বিলিফ, মানে ওই যে সিলগুলো সেটা তাদের যেমন ধর্ম বোঝাতো। তুমি দেখবে গ্রামের দিকে এখনো বাচ্চাদের ফুটো পয়সা পড়ায়, ধর্ম বিশ্বাস। আবার এগুলো পাওয়া যাচ্ছে সুমেরে, মানে ওরা যে ট্রেডিং করেছে সেটা প্রমাণ রয়ে গেছে। হরপ্পায় এখনো কাগজে বেরিয়েছিল তুরস্কের একটা রাস্তায় একটা কাপড়ের গাঁঠরি পাওয়া গেছে, যেটা হরপ্পা থেকে এসেছিল, সিন্ধু সভ্যতার সাক্ষী। ওদের এই সিল আছে ওর উপর, গাঁঠরি গাঁঠরি কাপড়, জানো তো? এবং পৃথিবীতে এরা যারা প্রথমবার তুলো উৎপাদন করেছিল, সুতির কাপড়। পরের পয়েন্ট। হরপ্পান ইনস্ক্রিপশনস করো আর স্টিল আনডেসিফার্ড। ইনস্ক্রিপশন মানে হরপ্পার শিলালিপি এখন অবধি পাঠোদ্ধার করা যায়নি। হরপ্পান ইনস্ক্রিপশন ইজ স্টিল আনডেসিফার্ড, UNDECIPHERED, এখন অবধি পাঠোদ্ধার করা যায়নি, ঠিক আছে? আনডেসিফার্ড, UNDECIPHERED। আনডেসিফার্ড লেখো, লিখে পাশে ব্র্যাকেটে লিখে দাও যেটা আবিষ্কার করা যায়নি। যেটা ইংরেজিতে শক্ত লাগবে সেটা বাংলায় লেখো, কমা দিয়ে লেখো। দিজ আর পিক্টোগ্রাফি ইন নেচার। দিজ আর পিক্টোগ্রাফি মানে এগুলি হচ্ছে ছবি এঁকে এঁকে বোঝাতো। দিজ আর পিক্টোগ্রাফি ইন নেচার লেখা আছে।
ও আচ্ছা, এটা বোস্টোফোটো লিখেছিলাম। পিক্টোগ্রাফি, পিকচার এঁকে এঁকে যেটা বোঝায়, পিক্টোগ্রাফি, চিত্রলিপি বলে বাংলায়, চিত্রলিপি। দে ইউজ টু রাইট, পরের পয়েন্ট, তারা ডান দিক থেকে বাম দিক এবং বাম দিক থেকে ডান দিক পর্যায়ক্রমে লিখত। দে ইউজ টু রাইট ফ্রম রাইট টু লেফট অ্যান্ড লেফট টু রাইট ইন অল্টারনেটিভ লাইনস। তারা ডান দিক থেকে বাঁ দিক এবং বাঁ দিক থেকে ডান দিক পর্যায়ক্রমে লিখত। হ্যাঁ, রাইট টু লেফট, লেফট টু রাইট ইন অল্টারনেটিভ লাইনস। নোন অ্যাজ, এই চিত্রলিপিকে কি বলা হয়? নোন অ্যাজ, ওই যে দেখো বোর্ডে লেখা বোস্টোফেডন, বাংলাতেও এটাই লিখবে, এর বাংলা হয় না, এটা স্টাইলটার নাম বোস্টোফেডন। বোস্টোফেডন, ওই যে BOUSTROPHE, আর ডন বানান তো আশা করি বলতে হবে না। ঠিক আছে, কারো কোনো অসুবিধা এই অবধি বুঝতে, পড়তে, লিখতে থাকলে আমায় জিজ্ঞাসা করো। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ও বাবা, বলো। যেটা পাঠোদ্ধার করা যায়নি, আনডেসিফার্ড। কেউ কেউ বলেছে আমরা পাঠোদ্ধার করে ফেলেছি, কিন্তু সেটা তো সবাইকে গ্রহণযোগ্য থাকতে হবে। তুমি বোর্ডে লেখা আছে ও বললে হবে না। ঠিক আছে, পরের পয়েন্ট, নো আইডল, আইডল মানে মূর্তি, নো আইডল or temple has been discovered so far. মন্দির, মূর্তি, দেবালয় কিছুই পাওয়া যায়নি। হ্যাঁ, discovered so far,